হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রসায়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়ের মধ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচিত বিষয় হচ্ছে পরমাণুর গঠন বা অ্যাটমিক স্ট্রাকচার। এই পরমাণুর গঠন সম্পর্কে জানা রসায়নের জন্য খুবই দরকার। তো আমি এই এপিসোডে আলোচনা করব অ্যাটমিক স্ট্রাকচার নিয়ে, একেবারে বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত। কিন্তু আমি জানি তোমাদের যে সমস্ত বিশেষ করে যে সমস্ত শিক্ষার্থী বন্ধু আছে, তোমাদের আসলে বড় বড় ভিডিও দেখতে পছন্দ নয়। যে কারণে আমি এই পর্বে অ্যাটমিক স্ট্রাকচারের বিভিন্ন আলোচ্য বিষয়কে অনেকগুলো ভিডিওতে ভাগ করে দিব, এবং প্রত্যেক ভিডিওতেই আমি চেষ্টা করব অল্প অল্প করে একেবারে বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত বোঝাতে, যাতে যে কোনো লেভেলের স্টুডেন্টই সেগুলোকে সহজে বুঝতে পারে এবং তার পাঠ্যক্রমের জন্য অথবা তার জ্ঞান অর্জনের জন্য কাজে লাগাতে পারে। তো বেশি কথা না বাড়িয়ে আগানো যাক। তো পরমাণুর গঠন সম্পর্কে যদি আমরা জানতে চাই, তাহলে আমাদেরকে প্রথমেই ফিরে যেতে হবে আজ থেকে প্রায় ২৪০০ বছর আগে। ২৪০০ বছর আগে কি ঘটেছিল? আজ থেকে ২৪০০ বছর আগে, অর্থাৎ বিফোর ক্রাইস্ট, প্রায় ৪০০ অব্দে একজন গ্রিক দার্শনিক ছিলেন, যার নাম ছিল ডেমোক্রিটাস। এখন অনেকের মনে প্রশ্ন হতে পারে, বিজ্ঞানের মধ্যে বা দর্শনের কাজ কি? তো এই ক্ষেত্রে আমি সংক্ষেপে একটু বলে রাখি। সেটা হলো যে আমরা জেনারেলি বলে থাকি যে বিজ্ঞানের জননী হচ্ছে গণিত এবং বিজ্ঞানের জনক হচ্ছে দর্শন। অর্থাৎ বিজ্ঞানের যে কোনো বিষয়ে আলোচনা গবেষণা করার আগে অবশ্যই একজন মানুষকে ভালো দার্শনিক হতে হবে। তাকে দেখেই আগে বিষয়টা বুঝতে হবে, তারপরে সে আলোচনা বা গবেষণায় যাবে। যে কারণে সর্বোচ্চ ডিগ্রি যেটা দেওয়া সেটাকে পিএইচডি বলা হয়, ডক্টরেট অফ ফিলোসফি, নট ডক্টরেট অফ সায়েন্স। যাই হোক, সেগুলো আলাদা আলোচনার বিষয়। তো যে গ্রিক দার্শনিকের কথা আমরা বললাম, ডেমোক্রিটাস। এই ডেমোক্রিটাস সেই সময় তিনি বলেছিলেন যে কোনো পদার্থকে ভাঙতে ভাঙতে ছোট করতে করতে একটা লেভেলে যাওয়ার পরে সেটাকে আর ভাঙা যায় না। সেটাকে তিনি গ্রিক ভাষায় বলে নাম দিয়েছিলেন অ্যাটমস। অ্যাটমস অর্থাৎ আমরা যদি এটাকে ইংলিশে লিখি তাহলে এরকম আসে, অ্যাটমস। এই কথাটির অর্থ গ্রিক ভাষায় হচ্ছে না, আর টমস কথাটির অর্থ হলো বিভাজন। আমরা এরকম দিয়ে আরও অনেক ক্ষেত্রে না ব্যবহার করে থাকি, বিশেষ করে বায়োলজিতে। তোমরা কি কোনো উদাহরণ মনে করতে পারো? ইয়েস, অ্যামাইটোসিস, অর্থাৎ যেটা মাইটোসিস নয়। যাই হোক, সেটা আমরা জীববিজ্ঞানে আলোচনা করব। তো অ্যাটোমোস, এই অ্যাটোমোস গ্রিক শব্দটিকে আমরা যখন ইংলিশে ট্রান্সলেট করি তখন এটি হয়ে দাঁড়ায় অ্যাটম বা পরমাণু। তার মানে প্রথমে আমরা দেখছি যে ডেমোক্রিটাস নামক একজন দার্শনিক খ্রিস্টপূর্ব ৪০০ অব্দের দিকে এই ধারণা দিলেন যে পদার্থকে ভাঙতে ভাঙতে একটা ক্ষুদ্রতম পর্যায়ে যাওয়ার পরে, পরমাণুতে যাওয়ার পর সেটাকে আর ভাঙা যায় না। এর বহু বছর পর, অর্থাৎ প্রায় বলা যায় এর প্রায় ১০০ বছর পরে, প্রায় ১০০ বছর পরে আরও কিছু দার্শনিক সেই সময় জন্ম নিলেন বা ছিলেন। তার মধ্যে একজন খুবই বিখ্যাত দার্শনিক, যাকে আমরা সবাই চিনি, অ্যারিস্টটল। অ্যারিস্টটল, তার টিচার ছিল প্লেটো, এবং প্লেটোর টিচার ছিল সক্রেটিস। যাই হোক, তো অ্যারিস্টটলকে সেই সময় খুবই জ্ঞানী মানুষ ভাবা হতো, এবং অ্যারিস্টটল যা বলতেন সাধারণত মানুষগুলো সেগুলোর বিরোধিতা করতে ভয় পেত, কারণ অ্যারিস্টটল অনেক ক্ষেত্রে বলতেন যে তার মতবাদের বিরোধিতা করা ধর্মের মতবাদের বিরোধিতা করা শামিল। তো অ্যারিস্টটল ডেমোক্রিটাসের সেই যে যুক্তি সেটাকে তিনি গ্রহণ করেননি। উল্টে অ্যারিস্টটল বললেন যে যে কোনো বস্তু আসলে ৪টা জিনিস দিয়ে তৈরি হয়, বা পৃথিবীর যে কোনো কিছু ৪টা জিনিসের উপর বেস করে তৈরি হয়েছে। অর্থাৎ সেগুলো হচ্ছে আগুন, পানি, মাটি এবং বাতাস। এই ধারণা অনেক দিন পর্যন্ত মানুষের মধ্যে ছিল, এবং মানুষ বিশ্বাস করত যে আসলে পৃথিবীর সমস্ত কিছুই এই ৪টি জিনিসের সমন্বয়েই তৈরি। যতদিন না, এবং এই মতবাদ অনেক দিন পর্যন্ত ছিল, এবং এই মতবাদ পরিশেষে সমাপ্ত হয় অনেক বছর পরে এসে। অ্যারিস্টটল এই মতবাদ দিয়েছিলেন প্রায় খ্রিস্টপূর্ব ৩০০ অব্দের দিকে। এরপরে যখন মতবাদটি আসলো, সেই মতবাদটি এসে দাঁড়ালো প্রায় প্রায় ২১০০ বছর পর। তোমরা কি বলতে পারো পরবর্তী মতবাদটি কে নিয়ে আসছিলেন? যিনি নিয়ে আসছিলেন তিনি হচ্ছেন আধুনিক রসায়নের জনক নামে পরিচিত ১৮০৩ সালে জন ডাল্টন। তিনি ডেমোক্রিটাসের যে মতবাদ ছিল, আমরা একটু আগে দেখে এসেছি,
ডেমোক্রিটাস যে মতবাদ দিয়েছিলেন যে পরমাণু বা অ্যাটম ধারণা, আমাদের জন ডাল্টন সেই মতবাদকে সমর্থন করেন এবং অ্যারিস্টটলের যে মতবাদ ছিল সেটা তিনি বিরোধিতা করেন এবং তিনি কয়েকটি মতবাদ দেন। তার মধ্যে ১ নম্বর মতবাদ ছিল যে কোনো বস্তু অতি ক্ষুদ্রতম অ্যাটম বা পরমাণু দিয়ে গঠিত। ২ নম্বরে ছিল যে এই পরমাণুসমূহকে মৌলিক পদার্থের পরমাণুসমূহকে মৌলিক পরমাণু এবং যৌগিক পদার্থের পরমাণুসমূহকে যৌগিক পরমাণু বলা হবে। অর্থাৎ তিনি একটি কনসেপ্ট নিয়ে আসেন যেটি হলো যৌগিক এবং মৌলিক পরমাণু। এরপরে তিনি আরও বলেন যে পরমাণুসমূহ ধর্ম এবং ভরে, একই পদার্থের পরমাণুসমূহ ধর্ম ও ভরে একই হবে বা অভিন্ন হবে। আবার যদি ভিন্ন ভিন্ন পদার্থ হয় তাহলে সেই ক্ষেত্রে পরমাণু বিভিন্ন হবে। পরমাণুসমূহই রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে থাকে এবং এই পরমাণুসমূহই মিলিতভাবে নতুন নতুন যৌগ তৈরি করে। এই মতবাদও অনেকদিন পর্যন্ত টিকে ছিল। বিশেষ করে এখানে আমাদের খেয়াল রাখার বিষয় যে এইখানে জন ডাল্টন কয়েকটি ইম্পর্টেন্ট কথা বলেছিলেন, যে কথাগুলোর একটা ছিল পরমাণু অবিভাজ্য। তিনি বলেছিলেন পরমাণু অবিভাজ্য। এই সাথে তিনি বলেছিলেন একই পদার্থের পরমাণু একই বলতে ধর্ম এবং ভরে একই, এবং ভিন্ন পদার্থের পরমাণু ভিন্ন, অর্থাৎ ধর্ম এবং ভরে বিভিন্ন। এই ৩টা পয়েন্ট আসলে তার যতগুলো যুক্তি ছিল তার মধ্যে এই ৩টা পয়েন্ট পরবর্তীতে খণ্ডিত হয়েছিল এবং এই খণ্ডনের জন্য মূলত দায়ী ছিলেন আরও কিছু বিজ্ঞানী, যেমন পরমাণু যে অবিভাজ্য এই কথাটিকে বিভক্ত করেন বা এই কথাটিকে বাদ দেন প্রথমেই জে থমসন। জে থমসন কি করেছিলেন? জে থমসন ইলেকট্রন আবিষ্কার করেন। এছাড়াও এই লিস্টে আছে চ্যাডউইক, তিনি নিউট্রন আবিষ্কার করেন এবং রাদারফোর্ড যিনি প্রোটন আবিষ্কার করেন। এই যে পরমাণুগুলোকে ভাঙার যে নীতি, এইগুলো আবিষ্কার হওয়ার পরে আসলে যে জন ডাল্টনের যে মতবাদ যে পরমাণু অবিভাজ্য, এই মতবাদটি আসলে আর ধোপে টেকে না। তো এখানে জানার বিষয় হলো, তাহলে আমরা আজকে শিখলাম যে পরমাণু গঠনের প্রথম মতবাদ দিয়েছিলেন ডেমোক্রিটাস। সংক্ষেপে আমরা একটু দেখে নিই। ডেমোক্রিটাস তিনি এনেছিলেন টার্ম অ্যাটম। তারপরে এসেছিলেন অ্যারিস্টটল, তিনি এনেছিলেন আগুন, ওয়াটার বা পানি, বাতাস এবং মাটি দিয়ে সব কিছু তৈরি, তার কনসেপ্ট। এটা খণ্ডন করে জন ডাল্টন আবারও অ্যাটমে ফিরে যান এবং পরবর্তীতে অ্যাটম যে অবিভাজ্য, বিশেষ করে জন ডাল্টন যে কথাটি বলেছিলেন অ্যাটম অবিভাজ্য, সেই অ্যাটম অবিভাজ্য বিষয়টি বাতিল করে দেন জে থমসন ইলেকট্রন আবিষ্কারের মাধ্যমে। তাহলে পরবর্তী পর্বে আমরা নিয়ে আসব জে থমসন কিভাবে এই ইলেকট্রন আবিষ্কার করেছিলেন, কিভাবে প্রোটন নিউট্রন আবিষ্কার হয়েছিল এবং জে থমসন একটি বিশেষ মডেল দিয়েছিলেন প্লাম পুডিং মডেল। এই প্লাম পুডিং মডেল এবং সেটি আবিষ্কারের বিষয় নিয়ে আমাদের আলোচনা হবে নেক্সট এপিসোডে। সেই পর্যন্ত এই ভিডিওটি ভালো করে দেখুন এবং প্র্যাকটিস করো যাতে পরবর্তী ভিডিও তোমাদের জন্য বোঝার সুবিধা হয়। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।